হ্যালো, তোমরা কি হোমওয়ার্ক গুলো করতে পারছিলা? জি স্যার, করা গেছে। দুইটা করছো নাকি একটা করছো? দুইটাই করা গেছে স্যার। আচ্ছা, ব্যান্ড স্ট্রাকচারের প্রবলেমটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন কি একটু কনফিডেন্স পাচ্ছো এই জিনিসগুলোতে? জি স্যার, পাওয়া যাচ্ছে, মজা লাগতেছে। পসিবলি যে অ্যাডভান্টেজ বা উপকারিতাটাও বুঝতে পারতেছো, ঠিক না, যে কি হচ্ছে। এরপর আমরা ছিলাম বাল গ্রাফিনে। বাল গ্রাফিনের আইডিয়া হচ্ছে যে গ্রাফিন হচ্ছে কি 2 ডাইমেনশনাল ম্যাটেরিয়াল এবং এটা তোমার এক্স ডাইরেকশনে এবং ওয়াই ডাইরেকশনে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে বাল গ্রাফিনের ডেফিনিশন। হ্যাঁ, তার বাল গ্রাফিনের পরে যেটা আসলো যে গ্রাফিন ন্যানো রিবন। গ্রাফিন ন্যানো রিবন একটা ডাইরেকশনে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। আমরা যদি ধরি যে এক্স ডাইরেকশনে ইনফিনিটি চলে গেল, কিন্তু ওয়াই ডাইরেকশনে সে লিমিটেড। ওয়াই ডাইরেকশনে সে লিমিটেড হয়ে গেল, কারণ আলটিমেটলি আমরা যদি ডিভাইস হিসাবে ইউজ করতে হয়, পসিবলি এটা তো আসলে ইনফিনিটিতে যাবে না। আবার এই ক্ষেত্রে ইনফিনিটির ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। ধরুন ইনফিনিটি মানে তার ইনফিনিটি না যে কিলোমিটারের পর কিলোমিটার, ঠিক এটা না। এই ক্ষেত্রে অন্তত মাইক্রোমিটার রেঞ্জে গেলেও আমরা ইনফিনিটি বলতে পারি, কারণ মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে এতগুলো নাম্বার অফ ইউনিট সেল ঢুকে যায় যে সেই ম্যাটেরিয়ালটার ক্যারেক্টারিস্টিক্সটা সেই তোমার বাল্কের দিকেই চলে যায় প্রায়। বাল্কের আইডিয়াটা হচ্ছে গিয়ে তো ইনফিনিট দিকে চলে গেল। হ্যাঁ, এবং তোমরা যদি এই সকল ক্ষেত্রে খেয়াল করো যে এখানে কিন্তু আমরা বাল্ক গ্রাফিনকে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, এবং তার ব্যান্ড স্ট্রাকচার ড্র করলাম। হ্যাঁ, তোমরা যেটা আগের দিন দেখে আসছো যে বাল্ক গ্রাফিনের জন্য আমরা ব্যান্ড স্ট্রাকচার ড্র করলাম। যারা হোমওয়ার্কটা করছো তারা হয়তো বাল্ক গ্রাফিনের জন্য ব্যান্ড স্ট্রাকচার ড্র করলাম। এখন দেখো এটা মানেটা কি, জিনিসটা বাল্ক। হ্যাঁ, বাল্ক মানে কিন্তু সে এক্স ডাইরেকশনেও ইনফিনিটিতে চলে গেছে, ওয়াই ডাইরেকশনেও ইনফিনিটিতে চলে গেছে। তার মানে বেসিক্যালি প্রতিটা অ্যাটমের বিহেভিয়ার আমরা অ্যাকাউন্ট ফর করতে চাই। হ্যাঁ, প্রতিটা অ্যাটমের বিহেভিয়ার আমরা অ্যাকাউন্ট ফর করতে চাই। কিন্তু আমরা যখন ব্যান্ড ডায়াগ্রামটা আঁকলাম তখন আমাদের ইউনিট সেলের মধ্যে মাত্র 2টা অ্যাটম ছিল এবং তার রেসপেক্টে তোমার 2টা ব্যান্ড চলে আসলো। হ্যাঁ, এবং আমরা একটা ইকের ডায়াগ্রাম পেলাম। ইকের ডায়াগ্রাম যে এর সাথে এনার্জি ভেরি করতেছে এবং 2টা ব্যান্ড পেলাম। এখন আগে যে তোমার ইনফিনিট দিকে চলে গেল একটা গ্রাফিনের বাল গ্রাফিনের শীট আছে, আর পরবর্তীতে ব্যান্ড স্ট্রাকচার পেলাম, এটার মধ্যে এসেনশিয়ালি সেম ইনফরমেশন আছে। হ্যাঁ, কিন্তু সেম ইনফরমেশনটাকে এখন আমরা ডিফারেন্ট স্পেসে প্রকাশ করতেছি। হ্যাঁ, এটা আমাদের কিছুটা ফুরিয়ার ট্রান্সফর্মের মতো, যে টাইমে একটা ভেরিয়েশন থাকতে পারে, সেটাকে আবার আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনেও লিখতে পারি। আমাদের যদি একটা ইনপুট থাকে যে কস ওমেগা টি, তো টাইমে যদি ভেরিয়েশন দেই, টাইমে কিন্তু সে ইনফিনিট পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি যদি বলি যে ওর ফ্রিকোয়েন্সি এত 50 হার্টজ আর অ্যামপ্লিটিউড কত, এই দুটো ইনফরমেশন বললেই কিন্তু এনাফ। এসেনশিয়ালি সেম ইনফরমেশন, টাইমে আমি ইনফিনিট পর্যন্ত নিয়ে গেলাম আর ফ্রিকোয়েন্সিতে বললাম যে 50 হার্টজ আর তোমার অ্যামপ্লিটিউড কত, আমি পুরো ইনফরমেশনটাকে নিয়ে আসলাম অন্য একটা স্পেসে। হ্যাঁ, এখানেও সে একই ধরনের জিনিসই হচ্ছে, যে আমরা পজিশন বেসিসে যেটা ছিলাম সেই ক্ষেত্রে ইনফরমেশন ছিল, আবার আমরা মোমেন্টাম বেসিসে চলে যাচ্ছি, মানে কে স্পেসে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই, কাজেই এসেনশিয়ালি সেম ইনফরমেশন আছে। কাজে যেটা হবে, আমরা বাল্বটাকে তো ঠিক প্রকাশ করতে পারবো না, এবং বাল্বটাকে আমরা কোথায় শুরু করব কোথায় শেষ করব, কিন্তু এটা যদি আমরা এনার্জি ওয়েভ ডায়াগ্রামে চলে আসি তখন বাল্কের ইনফরমেশনটা আমরা মুহূর্তের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারলাম। কাজে জিনিসটা একটু মাথায় রাখো যে এভাবে করে জিনিসটা কাজ করে। আর
যখন আমরা এটা বাল্কের জন্য ছিল, তারপরে তোমরা ব্যান্ড ডায়াগ্রাম ড্র করলা। ব্যান্ড ডায়াগ্রামে দুইটা ব্রাঞ্চ ছিল, যেখান থেকে তুমি ক্রস সেকশন নিতে পারো। ক্রস সেকশন নিলে আলটিমেটলি এই ডাইরাক্ট কোণটা চলে আসবে। ডাইরাক্ট কোণ থেকে আমরা আবার ফার্মি ভেলোসিটি বের করতে পারি। আচ্ছা, তারপরে ছিলাম আমরা যে তো বললাম যেটা ন্যানো রিবন আমরা ওয়াই ডাইমেনশন বরাবর এবার লিমিটেড করে দিলাম, কারণ তো আমরা একটা ফিজিক্যাল ডিভাইস তৈরি করতে চাই, তাহলে তো সে পসিবলি ওয়াই ডাইমেনশনে তো তার একটা উইডথ থাকবে। যখন দিয়ে দিলাম, এখন সেই ক্ষেত্রে আমরা ব্যান্ড স্ট্রাকচার আবার ড্র করতে চাই, যেটা তোমাদের পরবর্তী হোমওয়ার্কে থাকবে। এখন ব্যান্ড স্ট্রাকচার ড্র করতে হলে আমাদের ইউনিট সেল লাগবে। ইউনিট সেলের যে ডেফিনিশন, যে মিনিমাম যে নাম্বার অফ অ্যাটমস, যে স্ট্রাকচারটা আমাদের নিতে হবে এবং যেটাকে রিপিটেশনের মাধ্যমে ল্যাটিস ভেক্টর দিয়ে তুমি ডিসপ্লেস করবা, তার মাধ্যমে তুমি ফুল স্ট্রাকচারটাকে তৈরি করতে পারবা। সেটা হচ্ছে গিয়ে ইউনিট সেল এবং ল্যাটিস ভেক্টরের ডেফিনিশন। তাহলে আমরা বললাম যে আমাদের ন্যানো রিবন ছিল। আচ্ছা, ন্যানো রিবনের আবার এখানে এই যে অ্যাটমের কনফিগারেশন কি ধরনের তার উপর ভিত্তি করে আমরা দুই ধরনের বলতেছি, একটা হচ্ছে আর্ম চেয়ার আর একটা হচ্ছে গিয়ে স্যার হ্যাঁ বলো। মনে হয়নি স্যার, স্ক্রিন শেয়ার মনে হয়নি স্যার। সরি, আমরা তো আর্ম চেয়ারে ছিলাম, এখন লিমিটেড করে দিলাম। এখন আইডিয়াটা হচ্ছে যে এই যে তোমার এইচ বরাবর অ্যাটমের কনফিগারেশন কি। অ্যাটমের কনফিগারেশন দুই ধরনের হতে পারে, একটা আর্ম চেয়ার, এটা যেহেতু আর্ম চেয়ারের মতো আর্ম চেয়ার হতে পারে, আরেকটা হতে পারে এইচ বরাবর অ্যাটমের কনফিগারেশন হচ্ছে গিয়ে এই জিগজ্যাগ, একবার জিগ করতেছে জ্যাগ করতেছে। হ্যাঁ, এটা এখন এই বরাবর কিন্তু ইনফিনিটি, আবার এই বরাবর লিমিটেড হয়ে গেছে। আর আগের ক্ষেত্রে ছিল এই বরাবর ইনফিনিটি, এই বরাবর লিমিটেড। আচ্ছা, তাহলে আর্ম চেয়ার, এখন এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যান্ড স্ট্রাকচার ড্র করতে হবে। এখন ব্যান্ড স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় কি দুই ধরনের ব্যান্ড স্ট্রাকচার তৈরি হয়। হ্যাঁ, দুই ধরনের ব্যান্ড স্ট্রাকচার তৈরি হয় দেখা যায় আর্ম চেয়ারের ক্ষেত্রে। মেটালিক তৈরি হয়, সেমিকন্ডাক্টিংও তৈরি হয়। মেটালিকের আইডিয়াটা হচ্ছে গিয়ে কি, মেটালিকের আইডিয়াটা হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এই যে তারা এই ধরনের ইন্টারসেক্ট করতেছে, তাহলে এই ধরনের ব্যান্ড স্ট্রাকচারকে আমরা বলবো যে মেটালিক, বা এই জিনিসটাকে সেমি মেটালিকও বলে। আর এই ক্ষেত্রে তোমার ভ্যালেন্স ব্যান্ড নিচের গুলো, কন্ডাকশন ব্যান্ড উপরের গুলো, মাঝখানে একটা গ্যাপ আছে, এবং আমরা যেভাবে ক্যালকুলেট করতেছি তার জন্য একটা সিমেট্রি আছে। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডগুলো সিমেট্রিক আসতেছে, নট নেসেসারিলি এটা সমস্ত ক্যালকুলেশনে আসবে। তাহলে এটাকে বলতেছি আমরা সেমিকন্ডাক্টিং, এটাকে বলতেছি মেটালিক বা সেমি মেটালিক। হ্যাঁ, সেই হিসাবে তোমরা আবার বাল্ক গ্রাফিনে দেখছো যে ওটাও কিন্তু ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড টাচ করে। হ্যাঁ, সেটাকে তুমি সেমি মেটালিক বা মেটালিক বলতে পারো। এবং এটা ওয়ান অফ দ্য রিজন যেটা আমরা গ্রাফিন দিয়ে ট্রানজিস্টর তৈরি হচ্ছে না, কারণ বাল্ক গ্রাফিনের মধ্যে আসলে ব্যান্ড গ্যাপ পাওয়া যাচ্ছে না। আমাদের ট্রানজিস্টরের যে আইডিয়াটা, হ্যাঁ, ওখানে ব্যান্ড গ্যাপ ছাড়া আমাদের যে ক্লাসিক্যাল ট্রানজিস্টর ওটা ঠিক তৈরি করা সম্ভব না। এই জন্য ঠিক গ্রাফিন ট্রানজিস্টর আসতে পারতেছে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফিনটাকে যদি আমি লিমিটেড করে দেই বা কনস্ট্রিক্টেড করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু ব্যান্ড গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ব্যান্ড গ্যাপ তৈরি হয়ে গেলে পসিবলি তুমি এটাকে ট্রানজিস্টর হিসাবে ইউজ করতে পারবা। এখন তোমাদের ইয়ে হবে যে ব্যান্ড গ্যাপ তৈরি হয়ে গেলে তো স্যার আবার দেখা যাচ্ছে আমাদের যে লিনিয়ার এনার্জি ডিসপারশন সেই প্রপার্টিটা নষ্ট হয়ে গেল। এখানে তো প্যারাবোলিক ব্যান্ড চলে আসতেছে, টিপিক্যাল আমাদের গ্যালিয়াম আর্সেনাইড বা সিলিকনের ক্ষেত্রে। হ্যাঁ, সেই প্রপার্টিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরেও লোকের ইন্টারেস্ট আছে, এই কারণে ইন্টারেস্ট আছে যে 2D ম্যাটেরিয়ালের কারণে। হ্যাঁ, এখন বর্তমানে মানুষ মনে করতেছে যে 2D ম্যাটেরিয়ালের গ্রোথটা সহজ, এবং 2D ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু একটা শীট আছে এবং সেটার মধ্যে ইলেকট্রন এসেনশিয়ালি কন্ট্যাক্ট করবে, কাজেই ওই ইলেকট্রনগুলোকে আমার কন্ট্রোল করা পসিবলি সুবিধাজনক। আমি গেটে ভোল্টেজ দিয়ে বা অন্য কোনোভাবে এই জিনিসটা কন্ট্রোলটা আনতে পারবো, যেটা আমাদের ট্রানজিস্টরের আইডিয়াটা। হ্যাঁ, সেই জন্য লোকে 2D ম্যাটেরিয়ালে চাচ্ছে। এখন এটা সময় বলে দিবে যে এটা আমরা এটা এরা কোন প্লাস কোন ধরনের ব্যান্ড স্ট্রাকচার দিয়ে কোন দিকে যাবো। আবার টিএমডি আছে, টিএমডি ম্যাটেরিয়ালে আবার কিছু প্রপার্টি আছে।
এবং তারপরে আবার টপোলজিক্যাল ইনসুলেটর আসছে, তার আবার নিজস্ব প্রপার্টি আছে যেখানে তোমার ব্যাক স্ক্যাটারিংটা প্রহিবিটেড। হ্যাঁ, বর্তমানে তোমার টপোলজি নিয়ে অনেক কাজ হইতেছে। টপোলজি নিয়ে কাজ হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে আসলে মোটিভেশনটা কোয়ান্টাম কম্পিউটারে তোমার অনেকগুলো বিট সুপারপজিশনে থাকে। তার মানে এইগুলো সাইমালটেনিয়াসলি একই স্টেটে থাকে। ইলেকট্রনটা যেমন কোথায় আমরা বলতে পারি না, তেমনি ভাবে সমস্ত বিটগুলো সুপারপজিশনে থাকে। কিন্তু সুপারপজিশন বা কোয়ান্টামের অসুবিধা হচ্ছে যে ডিকোয়ারেন্স। হ্যাঁ, ডিকোয়ারেন্স হচ্ছে গিয়ে তোমার সিস্টেমটা ডিকোহার করে, মানে ডিফেজ করে। তার মানে সিস্টেমের ওয়েভ নেচারটা নষ্ট হয়ে যায়। তখন তার কোয়ান্টাম নেচারটা নষ্ট হয়ে যায়, সে আর ইন্টারফেয়ার করতে পারে না আমাদের ক্লাসিক্যাল যে পার্টিকেল পিকচার আমাকে দেখা যাচ্ছে বা তুমি যেমন আসো, আমরা এটাকে পার্টিকেল পিকচার বলি, যে আমাদের ডিকোয়ারেন্স হয়ে গেছে। এবং এরপরে আমরা ঠিক আমি আবার তোমার সাথে তো কোনো ইন্টারফারেন্স হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, এবং এইভাবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারেও প্রবলেমটা হচ্ছে যে আমরা যেহেতু সুপারপজিশনে আছি, কাজে এটা কোয়ান্টাম স্টেটে আছে, কিন্তু এটা আবার তোমার এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করলেই দেখা যায় যে তার কোয়ারেন্স নষ্ট হয়ে গেছে। কোয়ারেন্স নষ্ট হয়ে গেলে এটা কোয়ান্টাম কম্পিউটার হিসাবে কাজ করবে না। সেই জন্য আমাদেরকে মাইনাস
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। সরি, আমার ইন্টারনেটে প্রবলেম হয়েছে, এখন আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি। আমরা যেটা বলতেছিলাম, একটু কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কথা বলতেছিলাম, এবং আইডিয়াটা হচ্ছে গিয়ে যে কোয়ান্টাম কম্পিউটারে সুপারপজিশনে থাকে, এবং সুপারপজিশনে প্রবলেম হচ্ছে সুপারপজিশনটা নষ্ট হয়ে যায়, যেটাকে বলি আমরা ডিকোহারেন্স। আর টপোলজির আইডিয়াটা হচ্ছে গিয়ে তোমার সিস্টেমকে রোবাস্টনেস দিবে। হ্যাঁ, সেই জন্য দেখা যায় যে আমরা ম্যাটেরিয়ালে টপোলজিক্যাল বিহেভিয়ার ইউজ করে সেখান থেকে পসিবলি আমরা কোয়ান্টাম কম্পিউটারে যেতে পারি। আবার এই টপোলজি বা এই ধরনের প্রপার্টিগুলোকে তুমি যদি অ্যাক্সেস করতে চাও বা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দিতে চাও, তাহলে তোমাকে এই যে আমরা যেগুলো জিনিস দেখতেছি এনইজিএফ এবং সুপারপজিশন, এই জিনিসগুলো নিয়ে কাজ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের ন্যানো রিবনে ছিলাম, একটা হচ্ছে সেমিকন্ডাক্টিং, আরেকটা হচ্ছে গিয়ে মেটালিক। হ্যাঁ, এবং এটা আর্মচেয়ারের জন্য। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার আর্মচেয়ার ন্যানো রিবনটা, হ্যাঁ, এই যে আর্মচেয়ার অ্যাটমিক কনফিগারেশন আছে, এই পার্টিকুলার ন্যানো রিবন সেমিকন্ডাক্টিং না কি মেটালিক হিসাবে কাজ করবে, সেটা ডিপেন্ড করবে আবার এই ন্যানো রিবনের উইডথের উপরে, উইডথ কত আছে। হ্যাঁ, আর উইডথটাকে আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে গিয়ে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাটম আছে উইডথ বরাবর। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যাটম আছে, কাজে এটাকে আমরা বলতেছি 5 আর্মচেয়ার গ্রাফিন ন্যানো রিবন। এবং দেখা যায় যে আমরা যে কাজগুলো করি 1 2 3 4 5, 5 হতে পারে, 3 হতে পারে, 3 হচ্ছে গিয়ে লোয়েস্ট, এর নিচে তো ঠিক সম্ভব না, একটা হেক্সাগন তোমার অন্তত লাগবে। 5 না হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, এভাবে 2 2 করে বাড়বে। এখন এই 5 আর্মচেয়ার গ্রাফিন ন্যানো রিবন, যেটা 5 উইড, সেটা দেখা যায় যে মেটালিক। হ্যাঁ, আবার 11 মেটালিক। তার বোঝার উপায় কি, এখানে আমাদের একটা ফর্মুলা আছে যে থ্রাইস এন প্লাস 2। হ্যাঁ, যেখানে তোমার এন এর ভ্যালু হচ্ছে গিয়ে অড, তাহলে এন এর ভ্যালু তুমি 1 3 5 এইভাবে করে যাবা। তাহলে যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে 3 আর 2 5, আর এন এর ভ্যালু যেহেতু অড, তারপরে এন এর পরবর্তী ভ্যালু আসবে 3, সেই ক্ষেত্রে তোমার 3 থেকে 9 আর 2 11, তাহলে 11 আর্মচেয়ার, সেটাও মেটালিক হবে। হ্যাঁ, পরবর্তীতে তোমার যেটা আসবে 3 ইন্টু 5 প্লাস 2, 15 আর 2 17, 17 আর্মচেয়ার, সেটাও মেটালিক হবে। আর এগুলো ছাড়া অন্য আর্মচেয়ারগুলো সমস্ত সেমিকন্ডাক্টিং হবে। কাজে এটা হচ্ছে গিয়ে সহজভাবে বোঝার জন্য, মেটালিকের ক্ষেত্রে জেনারেলি ব্যান্ড স্ট্রাকচারটা এমন হবে, সরি, সেমিকন্ডাক্টিং আর মেটালিকে দেখা যাবে যে এখানে একটা ক্রস করতেছে। আচ্ছা, এটা হইতে পারে। তারপরে তোমাদের জিগজ্যাগ আছে, জিগজ্যাগের ক্ষেত্রে এই ধরনের এইজ থাকবে। জিগজ্যাগের ক্ষেত্রে দেখা যায় যে যাই হোক না কেন উইথ, সেটা সবসময় মেটালিক, কিন্তু তার ব্যান্ড স্ট্রাকচার নট নেসেসারিলি এই ধরনের, দুইটা লাইনে একটা একটা ক্রস করতেছে এই ধরনের না। তোমরা নিজেরা ব্যান্ড স্ট্রাকচারটা ড্র করলে দেখতে পাবা যে ব্যান্ড স্ট্রাকচারটা ঠিক টিপিক্যাল না, এই ধরনের ব্যান্ড স্ট্রাকচার তোমরা হয়তো আগে কখনো দেখো নাই। এবং তার কারণেই কিছুটা জিগজ্যাগ ন্যানো রিবনের কিছুটা স্পেশাল প্রপার্টি আসতেছে। জিগজ্যাগ ন্যানো রিবনের ক্ষেত্রে দেখবা যে তোমরা যদি এখান থেকে করতে পারো সিমুলেশন, দেখবা যে ইলেকট্রনগুলো যখন ন্যানো রিবনের মধ্যে দিয়ে যাচ্ছে, ন্যানো রিবনটা তো একটা শীটের মতো, তাহলে দেখা যাচ্ছে যে 2 এইচ দিয়ে যাবে। হ্যাঁ, একটা শীটের মতো আছে, এই এইচ দিয়ে যায় এবং এই এইচ দিয়ে যায়, মাঝখানে আবার অতটা ট্রান্সপোর্ট নাই। হ্যাঁ, এটা ঠিক টিপিক্যাল বিহেভিয়ার না, এটা পার্টিকুলার ব্যান্ড স্ট্রাকচারের জন্য আসতেছে। এবং জিগজ্যাগ ন্যানো রিবনের জন্য পার্টিকুলার আর যে ব্যান্ড ডায়াগ্রাম আসতেছে এবং এইচ দিয়ে যাচ্ছে, লোকে এটা নিয়ে এখনো রিসার্চ করতেছে, ফুললি এটার প্রপার্টিগুলো লোকে এখনো শিওর না। আর আমি যে কথাগুলো বলতেছি
এটা যে কেবলমাত্র গ্রাফিনের জন্য প্রযোজ্য তাও না, হ্যাঁ, গ্রাফিনের সাথে তোমার বোরন নাইট্রেট আছে, হ্যাঁ, বোরন নাইট্রেট আর গ্রাফিনের কনফিগারেশন একেবারেই সেম, ঠিক এই ধরনের হেক্সাগন আছে, এখানে প্রতিটা কর্নারে হচ্ছে গিয়ে তুমি কার্বন বসে আছে। আর বোরন নাইট্রেট হবে কি একটা বোরন একটা নাইট্রোজেন, একটা বোরন একটা নাইট্রোজেন, একটা বোরন একটা নাইট্রোজেন, এভাবে বোরন নাইট্রেট হয়ে যাবে। কাজেই তুমি যদি বোরন নাইট্রেটের হ্যামিল্টনিয়ান করতে চাও একইভাবে করবা যেভাবে তুমি হ্যামিল্টনিয়ানটা বানাইছো, হ্যাঁ। আর সেই ক্ষেত্রে অবশ্যই টি ডিফারেন্ট হবে, যে হপিং ইন্টিগ্রাল, হ্যাঁ, দুইটা পাশাপাশি অ্যাটমের ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন সেটার মধ্যে ওভারল্যাপ, সেটাই তো আমাদের টিকে ইন্ডিকেট করে, এবং কি হচ্ছে যে কাইনেটিক এনার্জি কে রিপ্রেজেন্ট করে, আর ডায়াগোনাল বরাবর আমাদের পোটেনশিয়াল এনার্জি বসে থাকে। আমরা গ্রাফিনের ক্ষেত্রে বাল্ক গ্রাফিন হোক ন্যানো রিবন হোক, ডায়াগোনালে আমরা অতটা ইন্টারেস্টেড না, যেহেতু ডায়াগোনালে তোমার সব জায়গাতেই কার্বন, কাজেই এখানে সবগুলোর অ্যাবসলিউট পোটেনশিয়াল সেম, কাজেই অ্যাবসলিউট পোটেনশিয়াল 0 দেওয়া 100 দেওয়া -500 দেওয়া খুব একটা ম্যাটার করে না আমাদের জন্য, যদি না কার্বনের সাথে অন্য কিছু কানেক্টেড হয়। যদি তুমি আবার একটা কপারের লিড বা গোল্ডের লিড লাগায় দাও তখন কিন্তু আবার রেফারেন্সে আসতে হবে, কারণ তো তুমি তো ফুল সিস্টেমকে একসাথে সলভ করবে, সেখানে পটেনশিয়ালের রেফারেন্সগুলো যদি ঠিক না থাকে তাহলে তো তোমার কাজ করবে না। যাই হোক, বোরন নাইট্রেটে তুমি একইভাবে করতে পারবা, কিন্তু ডায়াগোনাল বরাবর তুমি বোরনের জন্য একটা পটেনশিয়াল বসাবা, তোমার নাইট্রোজেনের জন্য আরেকটা পটেনশিয়াল বসা, আবার বোরনের জন্য আবার নাইট্রোজেনের জন্য, এইভাবে করে তোমাকে আগায় যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা জিগজ্যাগটা দেখলাম। এখন জিগজ্যাগ দেখার পরে আমরা যেটা সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লোকাল ডেন্সিটি অফ স্টেট, হ্যাঁ, এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টের দিকে চলে যাওয়া, যে নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন। নন ইকুইলিব্রিয়ামের মানে হচ্ছে সিস্টেম ইকুইলিব্রিয়ামে নাই, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে গিয়ে সিস্টেমের ফার্মি লেভেলটা ফ্ল্যাট, হ্যাঁ, ফার্মি লেভেলের মধ্যে কোনো স্লোপ নাই, ফার্মি লেভেল ফ্ল্যাট মানে সিস্টেমের মধ্যে কোনো ট্রান্সপোর্ট নাই, যে ইলেকট্রন যেখানে আছে সে সেখানেই বসে আছে। আর যখনই তুমি ভোল্টেজ দিবা তখন ফার্মি লেভেলের মধ্যে একটা স্লোপ ক্রিয়েটেড হবে, ইলেকট্রনগুলো ফ্লো করা শুরু করবে। যে কিভাবে তোমার গ্র্যাভিটেশনাল যদি স্লোপ দাও তুমি কোনো কিছু স্লাইড করে পড়ে যাবে, একটা ম্যাটেরিয়াল বা বল হতে পারে, একটা সারফেসে যদি গ্র্যাভিটেশনাল স্লাইড দাও মানে উপরে বেশি হায়ার পোটেনশিয়াল নিচে লোয়ার পোটেনশিয়াল, বলটা পড়ে যাচ্ছে। একইভাবে ইলেকট্রনেও তোমার ইলেকট্রনটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে আসবে, ইলেকট্রনের জন্য পোটেনশিয়াল, এবং এটা আবার ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল, আর গ্র্যাভিটির ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসকে দেখতে যাচ্ছি, এখানে বলতেছি লোকাল ডেন্সিটি অফ স্টেট। লোকাল ডেন্সিটি অফ স্টেট মানে যে আমাদের বিভিন্ন পজিশনে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত। ডেন্সিটি অফ স্টেট এই কথাটা তো খুব কমন, তোমরা 307 দেখছো বা অন্য ম্যাটেরিয়াল আমরা ডেন্সিটি অফ স্টেট এই জিনিসটা নিয়ে আলোচনা করি, কারণ কোয়ান্টাম মেকানিক্সে আমাদের স্টেট আছে যে সবগুলো ইলেকট্রন সবগুলো পজিশনে বা সবগুলো এনার্জিতে থাকতে পারে না, ও কিছু নির্দিষ্ট স্টেটে থাকতে পারে, যেটা আমরা বলতেছি কোয়ান্টাম স্টেট, হ্যাঁ, এবং তার রেসপেক্টে তোমার ডেন্সিটি অফ স্টেট চলে আসতেছে। আর ডেন্সিটি অফ স্টেটটা যদি আবার স্পেসে ভেরি করতে থাকে তখন আমরা সেটাকে বলতেছি যে লোকাল ডেন্সিটি অফ স্টেট, হ্যাঁ, যে লোকালের কথাটা আসতেছে স্পেসের কারণে। আর তোমরা হয়তো এই পর্যন্ত যে সকল ডেন্সিটি অফ স্টেট দেখে আসছো সেগুলো হচ্ছে কি এনার্জিতে, এই এনার্জিতে টোটাল ডেন্সিটি অফ স্টেট কত, সেখানে আবার ইউনিটটা কি ছিল যে এতগুলো স্টেট পার ইলেকট্রন ভোল্টে, হ্যাঁ, যে এনার্জিতে আবার পার সেন্টিমিটার কিউবে, যে তোমার এই সেন্টিমিটার কিউবে বা পার মিটার কিউবে এতগুলো স্টেট আছে। আর এটা মিটার কিউবে আসতে হবে এমন কোনো কথা নাই, তোমার যদি পার্টিকুলার একটা ডিভাইস থাকে তাহলে ডিভাইসের যদি একটা চ্যানেল থাকে চ্যানেলের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, কাজে বিভিন্ন পজিশনে ইলেকট্রনের ডেন্সিটি কত সেটি হচ্ছে লোকাল ডেন্সিটি অফ স্টেট। একটার সাথে সে পজিশনের উপর ডিপেন্ডেন্ট আবার এনার্জির উপরেও ডিপেন্ডেন্ট, এবং আসলে লোকাল ডেন্সিটি অফ স্টেট এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আসলে যখন স্টেট থাকবে কেবলমাত্র তখনই ইলেকট্রন ফ্লো করতে পারবে। এবং আরেকটু যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের যে ড্রিফট কারেন্টের যে ইকুয়েশন এন কিউ ভি,
এন কিউ ভি এর মধ্যে যে এন আছে ইলেকট্রনের ডেন্সিটি, যেটা আমরা সবসময় কারেন্ট ক্যালকুলেট করতে আমাদের ইলেকট্রনের ডেন্সিটি লাগে, সেটা এখানে সেই বেসিক্যালি ডেন্সিটি অফ স্টেট। যত ডেন্সিটি অফ স্টেট থাকবে তত তোমার ইলেকট্রন বেশি আছে এবং তত কারেন্ট বেশি যাবে। তুমি যদি ব্যান্ড গ্যাপের মধ্যে পড়ে যাও তাহলে সেখানে কোনো স্টেট নাই, ডেন্সিটি অফ স্টেট 0 ওই এনার্জিতে। কাজে ওই এনার্জিতে তুমি যতই চেষ্টা করো না কেন ইলেকট্রন ফ্লো করতে পারবে না, যদি না তার টানেলিং হয়। টানেলিং হলে আবার ফ্লো করতে পারবে, যে ওই জায়গায় কোনো স্টেট নাই কিন্তু তারপর সে টানেল করে চলে যাচ্ছে মাঝখান দিয়ে, যেটা আবার ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য অ্যালাউড না। এখন আমরা ডেন্সিটি অফ স্টেট বোঝার জন্য কি করি, আসলে আমরা আগের মতোই যাই, যে আমাদের দুইটা পটেনশিয়াল ওয়েল আছে, আমরা ইনফিনিট না ধরে ধরলাম যে ফাইনাইট পটেনশিয়াল ওয়েল আছে, তাহলে একটার পরে একটা পটেনশিয়াল ওয়েলকে আমরা বসাই দিলাম দুইটা পটেনশিয়াল ওয়েলের পাশাপাশি। তুমি চিন্তা করতে পারো যে দুইটা অ্যাটম আছে, হ্যাঁ, তো অ্যাটমের আইডিয়াটা তো পটেনশিয়াল ওয়েলের আইডিয়া, যেহেতু অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ আছে, কাজে ইলেকট্রনগুলো পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হয়, কাজে সে তো একটা নেগেটিভ পটেনশিয়ালে পড়ে যাচ্ছে। তুমি যদি ফ্রি স্পেসের পটেনশিয়ালকে 0 ধরো, অ্যাটমের মধ্যে থাকা মানে একটা নেগেটিভ পটেনশিয়ালে থাকা, তার মানে এখানে একটা পটেনশিয়াল ওয়েলের বিরুদ্ধে পড়ে যাচ্ছে। এই কারণেই ইলেকট্রনগুলো তো ঠিক অ্যাটম থেকে বের হতে পারে না, যে যে অ্যাটমের মধ্যে আছে সেই অ্যাটমই এর মধ্যেই আছে, কারণ তাকে বের করতে হলে একটা এনার্জি দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দুইটা পাশাপাশি অ্যাটম বা পটেনশিয়াল ওয়েল রেখে দিলাম, আর এগুলোকে আমরা বলতেছি যে ইনফিনিট না ফাইনাইট, অর্থাৎ এই এনার্জির যে ডেপথ সেটা ইনফিনিট না ফাইনাইট। সেটাতে যেটা হবে, ফাইনাইটের কারণে এখন ইলেকট্রনটা এই পটেনশিয়াল ওয়েলের বাইরে থাকার একটা প্রবাবিলিটি ক্রিয়েটেড হবে, আবার এই ইলেকট্রনটাও এই পটেনশিয়াল ওয়েলের বাইরে থাকার একটা প্রবাবিলিটি ক্রিয়েটেড হবে। তাহলে এখন দুটো স্টেট মিলে নতুন স্টেট সৃষ্টি হবে এবং আগের বারের মতোই একটা ভ্যালেন্স ব্যান্ড এবং একটা কন্ডাকশন ব্যান্ড ক্রিয়েটেড হবে। দুটো আমরা সুপার পজিশনে একবার দুইটা স্টেটকে যোগ করে দিব আর একবার দুটো স্টেটকে বিয়োগ করে দিব। এখানে যেহেতু ওয়েভলেন্থ কম, কাজে এনার্জি হাই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা দেখি, আমরা এটাকে এইভাবে আমরা দেখাই দিলাম, এবং পজিশনে আমরা এটা বলতে পারি যে এইভাবে আর এর সাথে ইতে আমাদের পার্টিকুলার একটা এনার্জিতে যেটা করেসপন্ডস টু ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, সেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হাফ, আবার কন্ডাকশন ব্যান্ডও হাফ, এখানেও হাফ, এখানেও হাফ। তাহলে চারটা হাফ যোগ করলে হয়ে যাবে গিয়ে 2। হ্যাঁ, আর ইনিশিয়ালি ইলেকট্রন এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দুইটা ইলেকট্রন। এখন দুইটা পটেনশিয়াল ওয়েলকে যখন আমরা পাশাপাশি আনলাম, তখন এগুলো একটা যেমন সে দুইটা ওয়েলেই চলে যেতে পারে, প্লাস ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তার জন্য তার চারটা স্টেট যদি আমরা চিন্তা করি, তাহলে প্রতিটাতেই হাফ হাফ করে চলে আসে। কাজে এই ধরনের ক্ষেত্রে এটাকে আমরা ডেন্সিটি অফ স্টেট বলতেছি, এবং এটাকে আমরা একটা ডেল্টা ফাংশন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, যে ডেল্টা ফাংশন ই মাইনাস ই আলফা। ডেল্টা ফাংশনের আইডিয়াটা কি, যে যখন ই এর ভ্যালু ই আলফা হবে তখন এখানে একটা স্পাইক আছে, অন্য সমস্ত পজিশনে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে ইলেকট্রনের ডেন্সিটি অফ স্টেট হচ্ছে গিয়ে 0। এখানে ডেন্সিটি অফ স্টেট আমরা বলতেছি। তাহলে এখানে আমরা এভাবে দিয়ে দিলাম, যদি আমরা E1 E2 E3 E4 চারটা স্টেটে আমাদের একটা পার্টিকুলার প্রবাবিলিটি দিয়ে দিলাম। তাহলে এটাকে সামেশন, কারণ আমাদের টোটাল নিতে হবে, তাহলে এই চারটা ডেল্টাকে আমরা সাম আপ করবো, E মাইনাস E1 E মাইনাস E2 E মাইনাস E3 E মাইনাস E4। হ্যাঁ, আচ্ছা, আর এগুলো তোমার ইয়ে কি, ডেল্টা ফাংশনগুলোর প্রপার্টি কি, আমরা জানি যে ডেল্টা ফাংশনকে যদি আমরা আশেপাশে ইন্টিগ্রেট করি তাহলে আমরা 1 পাই, তাহলে সেখানে 1 চলে আসবে। এখানে তোমাদের কনফিউজ হওয়ার কিছু না, এখানে যদি আমি 1 লিখতেছি আবার এখানে হাফ ছিল, তোমরা যারা ফলো করতেছো একটু কনফিউজ হতে পারো। এটা ডিপেন্ড করতেছে, আমি ধরে নিচ্ছি যে এখানে ইলেকট্রনটা ঠিক এই জায়গাতেই আছে, উপরের স্টেটে নাই, সেই ক্ষেত্রে 1 হয়ে যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রবাবিলিটিগুলো ডেল্টা ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, হ্যাঁ, এনার্জির আশেপাশে। এখন ডেল্টা ফাংশনটা থাকে আসলে যে যদি ডিসক্রিট স্টেট থাকে, হ্যাঁ, তোমরা যে ইনফিনিট পটেনশিয়াল ওয়েলটা সলভ করলা, যে যেই উইডথই নাও না কেন, যে এখানে পাইছো যে কতগুলো স্টেট আছে, 1 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট, 3 ইলেকট্রন ভোল্ট, 4 ইলেকট্রন ভোল্ট। কাজে এই এনার্জিতে ইলেকট্রন আছে, অন্য কোনো এনার্জিতে কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না।
হ্যাঁ, তাহলে ই আলফা গুলো বেসিক্যালি সেই ইনফিনিট পটেনশিয়াল ওয়েলের যে ডিসক্রিট স্টেট গুলো সেগুলো। সেটা এখন যখন আমাদের এই ধরনের ইনফিনিট পটেনশিয়াল ওয়েল আসে তখন আমরা ডিসক্রিট স্টেট থাকবে, কিন্তু যখন আমরা আসলে একটা ম্যাটেরিয়ালের মধ্যে চলে যাব তখন কিন্তু আর ডিসক্রিট স্টেট থাকবে না, কারণ এই ক্ষেত্রে তোমার ব্যান্ড তৈরি হবে। হ্যাঁ, যেটা তোমার ব্যান্ডের আইডিয়াটা, যেহেতু একটা ইলেকট্রনের সাথে ইন্টারেক্ট করতেছে এবং ব্যান্ড তৈরি হচ্ছে, তো ব্যান্ড তৈরি হলেও আমাদের অসুবিধা নাই, আমরা এনার্জিতে ইন্টিগ্রেট করতে পারবো ব্যান্ডের আশেপাশে। যদি ব্যান্ড তৈরি হয়, ব্যান্ডের উইডথ যদি খুব ছোট হয়, যে এই যে আমরা ই আলফা মাইনাস ডেল্টা ই আলফা প্লাস ডেল্টা ই, ওখানে ওই ব্যান্ডে যদি ক্যালকুলেট করি তাহলে এনার্জিটাকে 1 পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে ডেন্সিটি অফ স্টেটটাকে ডিফাইন করলাম। এখানে একটু ম্যাথমেটিক্স আছে এবং এই ম্যাথমেটিক্সের থ্রুতে আসলে যাইতে হবে, এবং ম্যাথমেটিক্সগুলো এই ভাষাতে তোমার এই ধরনের লিটারেচারে এই ভাষায় প্রকাশ করা হয় না, তাহলে এগুলোর সাথে তোমাদের যে পরিচিত লাগবে, তোমরা যদি বই পড়ো বা পেপার পড়ো বা পরবর্তীতে রিসার্চ করো এগুলোর সাথে। তাহলে ডেন্সিটি অফ স্টেটটা আমরা এইভাবে দেখালাম। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলতেছি, ডেন্সিটি অফ স্টেটটা তোমার এনার্জিতে ছিল। এবার আমরা পজিশনেও আসতে চাই। পজিশনে আসতে চাইলে এবার আমরা এখানে ফাই আলফা আর দিয়ে পূরণ দিয়ে দিলাম। হ্যাঁ, যেখানে আমি আলফা হচ্ছে গিয়ে প্রতিটা স্টেটের রেসপেক্টে আমার যে ওয়েভ ফাংশন সেটার স্পেসে ভেরিয়েশন। হ্যাঁ, আমাদের গ্রাউন্ড স্টেট ছিল ই জিরো রেসপেক্টে তোমরা একটা ওয়েভ ফাংশন পেয়ে আসছো, যেটাকে তোমরা ড্র করছো, কাজে ওইটা আবার কিন্তু পজিশন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তোমাদের পার্টিকুলার কেসে এক্স ডিপেন্ডেন্ট ছিল, এটা পসিবলি এক্স ওয়াই জেড তিনটা ডাইরেকশনে ডিপেন্ডেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে আরটা একটা ভেক্টর। হ্যাঁ, তাহলে পজিশন ডিপেন্ডেন্স দিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আবার সেই ডেন্সিটি অফ স্টেটও আসলো, কিন্তু সেটা আবার পজিশন ডিপেন্ডেন্ট হয়ে গেল। কাজে এই ধরনের ডেন্সিটি অফ স্টেটকে আমরা যেটা বলি যে লোকাল ডেন্সিটি অফ স্টেট। হ্যাঁ, যে লোকাল ডেন্সিটি অফ স্টেট কত। আচ্ছা, তাহলে এটা ডেফিনিশন। আর এখানে পার্টিকুলার যে ওয়েতে লেখা আছে যে আর পজিশনে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, যেহেতু তোমার ফাই আলফা হচ্ছে গিয়ে এনভেলপটা, এবং এনভেলপটা ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করে, আর এখানে আমরা ইলেকট্রনের ডেন্সিটিকে লিখতেছি, কাজে এটাকে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে স্কোয়ার করা লাগবে, এবং অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার হচ্ছে গিয়ে ফাই আলফাকে ফাই আলফা স্টারের সাথে পূরণ দিতে হবে। এটা হচ্ছে গিয়ে আইডিয়াটা। তাহলে আমরা কি করতেছি এখানে, এই লাইন থেকে পরবর্তী লাইনে যখন যাচ্ছি তখন এটা ছিল ডেন্সিটি অফ স্টেট, আর এখানে আমরা এ লিখতেছি, এটাকে বলতেছি আমরা স্পেকট্রাল ফাংশন, এই টার্মটাও ইউজ হয়। এটা জাস্ট ডেফিনিশন, এর ক্ষেত্রে তোমার একটা টোয়াইস পাই দিয়ে পূরণ হয়। আর এখানে আমরা আর 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 ড্যাশ নিয়ে আসছি, আগে আর এর উপরে ডিপেন্ডেন্স ছিল, কাজেই এখন ফাই আলফা আর, আর এখানে তোমাকে তো ফাই আলফা স্ট্যারিক্সের সাথে পূরণ দিতে হবে। স্ট্যারিক্স মানে হচ্ছে গিয়ে তো আমরা ড্যাগার নোটেশনে করি, কারণ যদি এটা ভেক্টর হয় তাহলে তোমাকে একবার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে প্লাস ট্রান্সপোজ করতে হবে। কাজেই এই জিনিসটা একটা সিঙ্গেল এলিমেন্টও হতে পারে, আবার ভেক্টরও হতে পারে, সেজন্য ড্যাগার নোটেশন এবং আর আর ড্যাশ চলে আসে। হ্যাঁ, এবং এইভাবে করে চলে আসে। এখন এখানে আর এর সাথে আর ড্যাশ, এখন প্রশ্ন আসবে যে এটার সিগনিফিকেন্স কি, একটা আর 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 ড্যাশ। হ্যাঁ, দুটার মধ্যে এই জিনিসের সিগনিফিকেন্স আমরা সহজেই বুঝতে পারি, প্রবাবিলিটি দুটোই আর এ আছে। আর 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 ড্যাশের ঠিক ওইভাবে ফিজিক্যাল সিগনিফিকেন্স দেওয়া ঠিক সম্ভব না, কিন্তু এটা কিছুটা তোমরা বুঝতে পারতেছো যে ডেন্সিটি ম্যাট্রিক্সের আইডিয়াটার মতো। হ্যাঁ, ডেন্সিটি ম্যাট্রিক্সের ডায়াগোনালে তোমার বসে থাকতেছে প্রবাবিলিটি, কিন্তু অফ ডায়াগোনালেও কিন্তু এলিমেন্ট আছে, সেগুলো কিন্তু একটা, তুমি যদি ক্লোজলি খেয়াল করো যে একটা আর এর সাথে অন্য আর ড্যাশের পূরণ হচ্ছে। হ্যাঁ, পজিশনে একই নাই, ওটার মধ্যে ফেজের ইনফরমেশন থাকে, এবং তোমরা যারা পড়াশোনা করো এটা তোমাদের আবার ডিএসপিতে অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশনের যে আইডিয়াটা, হ্যাঁ সেটার মতো, এবং সেটা কিছুটা আবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আইডিয়ার মতো, সেটা আবার কিছুটা কনভলিউশনের আইডিয়ার মতো। হ্যাঁ, কাজেই তুমি যে লাইনেই পড়াশোনা করো দেখবে যে একই জিনিসগুলো ঘুরে ফিরে আসতেছে। আচ্ছা, তাহলে অসুবিধা নাই। তাহলে এটা ছিল জেনারেলাইজড। আর এখানে যদি আর আর আমরা দিয়ে দেই
তাহলে এটা আমাদের সহজে আমরা লিখে ফেলতে পারি। তাহলে ডি এর সাথে এ এর সম্পর্কটা এটা টোয়াইস পাই এর থ্রুতে আসতেছে। এটা জাস্ট ডেফিনিশন, এটার তেমন কোনো মানে নাই। একটা ডেন্সিটি অফ স্টেট, আরেকটাকে বলি আমরা স্পেকট্রাল ফাংশন। স্পেকট্রাল ফাংশন বলার কারণ হচ্ছে গিয়ে যে এটা তোমার এনার্জির উপর ডিপেন্ডেন্ট। এনার্জি মানে আবার এইচ নিউ, হ্যাঁ, এইচটা তো ফিক্সড। এনার্জি মানে নিউ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানেই তো তোমার স্পেকট্রাম। এই জন্য আমরা স্পেকট্রাল ফাংশন এটাকে বলি। যে বেসিক্যালি তোমার এটা একটা ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অফ স্টেট, এটা এনার্জিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তার মানে তোমার ফ্রিকোয়েন্সিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, সেই জন্য স্পেকট্রাল ফাংশন। আর সেটা পজিশন ডিপেন্ডেন্ট হয়ে গেলে আমাদের লোকাল ডেন্সিটি অফ স্টেট আমরা বলতেছি। এখন দেখো এখানে যেভাবে জিনিসগুলোকে ট্রিট করা হয়, এখানে ই মাইনাস ই আলফা ছিল, হ্যাঁ, এখানে ই আর ই আলফা একটা, এখানে জিনিসগুলো সব স্কেলার ছিল। একটা এনার্জি আছে ই আলফা, একটা পার্টিকুলার এনার্জি, এখানে সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করবো বা সামেশন নিব। কিন্তু তোমরা দেখছো যে আমাদের এখানে আমরা যখন এই ক্যালকুলেশনগুলো করতেছি, এখানে ডেন্সিটি অফ স্টেট, তারপরে হ্যামিল্টনিয়ান, সবগুলো কিন্তু ম্যাট্রিক্স ফর্মে চলে আসতেছে। এমনকি তুমি যখন আইক ফাংশনটা দিচ্ছ তখন ভি পাচ্ছ, সেখানে তুমি কলাম ভেক্টরগুলো ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা বিভিন্ন কলামে চলে আসতেছে। আবার আইক দিলে ভি এবং ডি পাওয়া যাচ্ছে। ডি হচ্ছে গিয়ে এনার্জির ম্যাট্রিক্স, যেখানে ডায়াগোনাল বরাবর সিস্টেমের আইগেন এনার্জিগুলো বসে থাকে, এটাও কিন্তু এনার্জিতে থাকে। সেই জন্য আমরা চাবো কি জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে। তাহলে এখানে এসেনশিয়ালি আমরা এই জিনিসটাই লিখতেছি, টোয়াইস পাই ডি ই আরকেই লিখতেছি। আবার ডি ই আর আমরা দেখে আসছি ডেল্টা ই মাইনাস ই আলফা, তাহলে সেটাই লিখতেছি ডেল্টা ই মাইনাস ই আলফা। হ্যাঁ, ই আলফাটা আবার কি? ই আলফাটা হচ্ছে তো তোমার আইগেন এনার্জি সিস্টেমের, তাহলে হ্যামিল্টনিয়ান তো সিস্টেমের এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এই জন্য এই জিনিসটাকে আমরা আবার ইআই মাইনাস এইচ লিখতে পারি, যেখানে এইচ এনার্জি বেসিসে আছে, এমন একটা বেসিসে আছে যেই বেসিসে তোমাকে এনার্জিগুলো ডায়াগোনালে চলে আসছে এবং বাকি এই সমস্ত ম্যাট্রিক্স এলিমেন্ট জিরো হয়ে গেছে। এটা তো আমরা দেখছি যে একটা চেঞ্জ অফ বেসিসের মাধ্যমে আমরা আনতে পারি। তাহলে এটাকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে ইআই আছে, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এইচ, তাহলে এটা চলে আসবে, তুমি যদি খেয়াল করো যেহেতু ই আছে আর দুইটাই ডায়াগোনাল ম্যাট্রিক্স, কাজে ই মাইনাস এপসাইলন 1 ই মাইনাস এপসাইলন 2 এইভাবে চলে আসবে। আর এখানে ডেল্টা আছে, বাকি সবগুলো যেহেতু জিরো, সেহেতু ডেল্টাটাকে আমরা ম্যাট্রিক্সের ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিতে পারি। তাহলে এখানে আমরা ঢুকাই দিলাম জিনিসটাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে স্পেকট্রাল ফাংশনটা আছে, এটাকে আমরা ম্যাট্রিক্স নোটেশনে নিয়ে আসলাম। এবং ম্যাট্রিক্স নোটেশন আসলে কি বলতেছে? ম্যাট্রিক্স নোটেশনটা বলতেছে যে অন্য সবগুলো জিরো, এই পার্টিকুলার কিছু ডেল্টা পজিশনে এপসাইলন 1 এপসাইলন 2 এপসাইলন 3 এগুলো পজিশনে পসিবলি তোমার এখানে একটা তোমার ইলেকট্রন পাওয়ার একটা স্পাইক আছে, ঠিক না? এই এনার্জিতে ইলেকট্রনটা পাওয়া যাবে, অন্য এনার্জিতে আর ইলেকট্রন নাই। হ্যাঁ, সেটাই তো আমরা সবসময় দেখে আসছি আমাদের যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম। তাহলে আমরা একই জিনিসই যেটা আমরা অলরেডি করছি সেটাই একটু আমরা ম্যাথমেটিক্যাল নোটেশনের মাধ্যমে দেখতেছি। আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের কিন্তু এনার্জি বেসিসে, আর এই ভি এবং ভি ড্যাগারের সাথে আমরা পরিচিত। তাহলে এখন এটাকে যদি আমরা ভি এবং ভি ড্যাগার দিয়ে পূরণ দিয়ে দেই, এটা আবার পজিশন বেসিসে চলে যাবে। এটা এখন পজিশন বেসিসে চলে যাবে, এবং তোমার পজিশন বেসিসে তোমার এখন তুমি স্পেকট্রাল ফাংশনটা পজিশন বেসিসে পেয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে দেখো যে সবগুলো এনার্জি আছে। তোমরা কি হোমওয়ার্কটা করছিলা? যে ডেন্সিটি ম্যাট্রিক্সের হোমওয়ার্কটা ছিল, জি স্যার। জি স্যার, করছিলাম স্যার। ওইটা কি আসছে? তোমাদের রেজাল্টটা কেমন আসছিল? কয়েকটার সামেশন আকারে আসছে স্যার। এবং ফার্মি লেভেলটা কোথায় সেটা সেই অনুসারে তো সামেশনটা চেঞ্জ হচ্ছে, ঠিক না?
জি স্যার। জি স্যার, চেঞ্জ হবে। কারণ আইডিয়াটা হচ্ছে যে ফার্মি লেভেলের নিচ পর্যন্ত সমস্ত ফিল্ড আপ, কাজেই এগুলো সামেশন হিসাবে আসতেছে। এখানেও আমরা একই জিনিসই করতেছি যে পজিশন বেসিসে যখন নিচ্ছি তখন কিন্তু এই সামেশনগুলোকে করতেছি। কাজে এই জিনিসটাকে এইভাবে করা যেতে পারে। তাহলে আমরা এখানে একটা ছোট উদাহরণ আছে যে এটা তো ছিল জেনারেলাইজডের ক্ষেত্রে, যদি এখানে অনেকগুলো স্টেট থাকে, 100টা 200টা 500টা যে ধরনের স্টেট থাকে, তুমি সেভাবে নিয়ে জিনিসটাকে করবা। আর এখানে আমরা আগের মতো দুইটা অ্যাটম আছে চিন্তা করতেছি, বা দুইটা পটেনশিয়াল ওয়েল আছে। এগুলোর যে নিজস্ব যে ওয়েভ ফাংশন সেটা ইউএল এবং ইউআর দেওয়া আছে, হ্যাঁ, যে বেসিস ফাংশন আমাদের। আর বেসিস ফাংশনের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা আমাদের সলিউশনে আসি, এবং যেটা হচ্ছে আমরা বেসিস ফাংশনগুলো কিভাবে কম্বাইন্ড হবে সেই ইনফরমেশনটা আবার এনভেলপের মধ্যে থাকে। এনভেলপের মধ্যে যে তুমি যোগ করবা না বিয়োগ করবা বেসিস ফাংশনটাকে, সেটা থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুইটা স্টেট আছে। দুইটা স্টেট হচ্ছে গিয়ে আমরা আগের বার যেটা দেখলাম যে এই ধরনের একটা স্টেটে হচ্ছে গিয়ে দুইটা বেসিস ফাংশন যোগ হচ্ছে, আরেকটা স্টেটে একটা বেসিস ফাংশনের সাথে একটা বেসিস ফাংশন বিয়োগ হচ্ছে মানে ইনভার্ট করে তুমি যোগ করতেছো। হ্যাঁ, এখানে তাই করলাম। দেখো দুইটা ওয়েভ ফাংশনের আমরা যে এনভেলপ দিয়ে দিলাম, 1 1 দিয়ে দিলাম, এখানে 1 -1 দিয়ে দিলাম। কাজে এটা ভ্যালেন্স ব্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কন্ডাকশন ব্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে। আর এটা যেহেতু তোমার ওয়েভ ফাংশন, আর এটাকে আবার অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার নিলে তোমার প্রবাবিলিটি পাওয়া যাবে, সেই জন্য আমরা এখানে 1/√2 দিয়ে দিই। এবং এটা খুব কমন যে তোমার যদি এখানে একটা ইলেকট্রন থাকে, সেটা যেহেতু তোমার দুটো স্টেটের মধ্যে চলে আসতেছে, কাজে এখানে আমরা 1/√2 দিয়ে দিতেছি। তার মানে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে স্কয়ার করলে তুমি হাফ পাবা, আর এখানে হাফ পাবা, দুটা নিয়ে তোমার একটা ইলেকট্রন তৈরি হবে। তার মানেটা কি? তার মানে φ1 স্টেটটা আছে এই দুটো স্টেটের তোমার লিনিয়ার সুপারপজিশন, আর φ2 স্টেটটা আছে তোমার এই দুটো স্টেটের লিনিয়ার সুপারপজিশন, কিন্তু নেগেটিভ সাইন দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে এই জিনিসটাকে লিখতে চাচ্ছি যে বি এই ডায়াগোনাল ইন্টু ভি ড্যাগার, এই জিনিসটাকে লিখতে চাচ্ছি। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে গিয়ে যে তোমার যে ওয়েভ ফাংশনগুলো আছে সেগুলোর কলাম ভেক্টরগুলো। তাহলে কলাম ভেক্টরগুলো 1 1 এখানে বসাই দিলাম, পরের ওয়েভ ফাংশনটার কলাম ভেক্টর 1 - 1 বসাই দিলাম, 1/√2 আছে এখানে। হ্যাঁ, আবার ভি ডেগারে 1/√2 আছে, 1/√2 1/√2 পূরণ দিয়ে সামনে চলে আসলো হাফ। হ্যাঁ, হাফ নিয়ে এত খুব বেশি কনফিউজ হওয়ার দরকার নাই। এটা আবার তোমার কয়টা ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে হাফ বা 1 হতে পারে, তোমরা একটু নিজেরা চিন্তা করে নাও। আর এখানে আমাদের দুইটা স্টেট আছে, আমরা যেহেতু এই আছি সেহেতু টুয়াইস পাই দিলাম, এবং দুইটা স্টেটের জন্য আমাদের আইডিয়াটা কি ছিল? ই মাইনাস এপসাইলন 1 আর এপসাইলন 1 এপসাইলন 2 এগুলো ছিল যে আমাদের এই পটেনশিয়াল ওয়েলের জন্য আমাদের এনার্জির সলিউশন, যে আমাদের অ্যাভেইলেবল ভ্যালুগুলো কি। এখানে যেহেতু আমরা ইনফিনিট, এখানে আমরা যেহেতু এই ধরনের দুটো অ্যাটমের মধ্যে আসি এবং একটা ভ্যালেন্স ব্যান্ড একটা কন্ডাকশন ব্যান্ড বলতেছি, তাহলে আমরা জিনিসটাকে একটু ডিফারেন্টলি লিখলাম, যে আমরা এনার্জিটাকে বলতেছি যে একটা বেস এনার্জির রেসপেক্টে E0 প্লাস ডেল্টা আর E0 মাইনাস ডেল্টা। সেটা তো তোমার হতে পারে যে দুইটা এনার্জি আছে, একটা হচ্ছে গিয়ে E0 প্লাস ডেল্টা, আরেকটা হচ্ছে গিয়ে E0 মাইনাস ডেল্টা।
কাজ করানো যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখি। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে দুটা এনার্জি হচ্ছে, একটা হচ্ছে E0 প্লাস ডেল্টা, একটা হচ্ছে E0 মাইনাস ডেল্টা। E0টা হচ্ছে কি মাঝখানে বসে আছে, হ্যাঁ। মাঝখানে মানে তুমি ফার্মি লেভেল চিন্তা করতে পারো যে আমাদের যে কাজের জন্য সেখানে E0টা হতে পারে যে মাঝখানে কোথাও বসে আছে। আমরা যেমন এখানে দেখলাম আমাদের E0টা মাঝখানে বসে আছে, একটা হচ্ছে E0 প্লাস ডেল্টা আর একটা E0 মাইনাস ডেল্টা। এভাবে হতে হবে। তাহলে এই দুটো জিনিসকে করার পরে এবার যদি তুমি এই পুরো জিনিসটাকে পূরণ দাও, তাহলে তোমার এইভাবে করে চলে আসবে, হ্যাঁ, যে এখানে এ আর বি দিয়ে তোমার এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ প্লাস বি, হ্যাঁ, এইভাবে চলে আসবে। তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার পজিশন বেসিসে তোমার ডেন্সিটি অফ স্টেটটা আমাদের চলে আসতেছে। এবং যেই বেসিসই হোক না কেন, তোমার ডায়াগোনাল বরাবর তুমি যদি যোগ করো, তাহলে দেখবে যে তুমি টোটাল ইলেকট্রনকে পাবা। তোমাদের যে পার্টিকুলার হোমওয়ার্কটা ছিল সেখানে ফার্মি লেভেল দেওয়া ছিল একটা জায়গায়, তার মানে তার নিচে সমস্ত স্টেট ফিল্ড। তাহলে ফার্মি লেভেল যেখানে আছে তার নিচে যদি 3টা স্টেট থাকে, তাহলে 3টে স্টেট ফিল্ড, তার মানে তোমার সিস্টেমের মধ্যে 3টে ইলেকট্রন আছে, হ্যাঁ। তুমি যদি এনার্জি বেসিসে যখন থাকো তখন তো বোঝাই যাচ্ছে 0 ডিগ্রি কেলভিনে নিচের সমস্ত ফিল্ড, উপরে সমস্ত এমটি। আবার তুমি যদি অন্য টেম্পারেচারে যাও, তাহলে কিছু ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কিন্তু তুমি যদি সাম আপ করো, দেখবে যে আবার থ্রি ফেরত পাবো, হ্যাঁ। আবার তুমি এটাকে কি করলা, পজিশন বেসিসে নিয়ে আসলা। পজিশন বেসিসে এখন কি করলা, এনার্জির ইনফরমেশনটা আর নাই তোমার, কেবলমাত্র পজিশনে। আবার পজিশনে যদি তুমি তোমার যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা পাইছো সেটাকে যদি সাম আপ করো, তাহলে তোমার আগে যদি 3টা ইলেকট্রন থাকে, দেখবে যে এখানেও 3টা ইলেকট্রনই আছে, হ্যাঁ। কাজে ওটা কিন্তু কনজার্ভ হইতে হবে। কাজেই তোমাকে ডায়াগোনাল বরাবর যোগ করলে তোমাকে দেখা যাবে যে তোমার যে মূল ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনটা ফেরত পেতে হবে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি, আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে F0 ইন্টু H মাইনাস মিউ, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাদের F0টা হচ্ছে গিয়ে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, এবং H মাইনাস মিউ, মিউ হচ্ছে গিয়ে ফার্মি লেভেল। আর এইচ এর মধ্যে আমাদের বিভিন্ন এনার্জি গুলো বসে আছে, হ্যাঁ। কাজে এই জিনিসটা তোমরা যেটা অলরেডি ক্যালকুলেট করছো, F0 U1 মাইনাস মিউ, E2 মাইনাস মিউ, হ্যাঁ, 1/1 প্লাস E টু দি পাওয়ার E মাইনাস EF বাই KT, হ্যাঁ। EF হচ্ছে গিয়ে ফার্মি লেভেল, এখানে E মাইনাস EF। কাজেই এই জন্য আমরা বলতেছি যে এটা হচ্ছে গিয়ে ফাংশন অফ E মাইনাস EF, সেভাবে আমরা বলতেছি। EFটা ফিট, যেটাকে আমরা এখানে মিউ বলতেছি, যে ফার্মি লেভেল। কাজে এই আইগেন বেসিসে জিনিসটা এই ধরনের চলে আসতেছে ডায়াগোনাল বরাবর, হ্যাঁ। আর এখানে আমরা কি করতেছি, এই লাইন থেকে এই লাইনে আসলাম, হ্যাঁ। এই লাইন থেকে এই লাইনে আসার উপায় হচ্ছে গিয়ে যে এটা ছিল এপসাইলন 1, এটা ফিক্সড ছিল, হ্যাঁ। ফিক্সডের বদলে আমরা এখানে F0 E মাইনাস মিউ দিয়ে পূরণ দিয়ে দিছি, এবং ইউ হয়ে যাচ্ছে একটা ভেরিয়েবল, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই জন্য আবার এখানে ইতে আমরা ইন্টিগ্রেট করতেছি, এবং আলটিমেটলি যেহেতু আমরা এপসাইলন 1-এ ফিরে যেতে চাই, সেহেতু এটাকে ই মাইনাস এপসাইলন 1 এই ধরনের, যেটা একটা ডেল্টা ফাংশন, যেটা কিনা এপসাইলন 1 এনার্জিতে সেন্টার্ড, এই ডেল্টা ফাংশন দিয়ে পূরণ দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমাদের এই লাইন আর এই দুটা আসলে একই। কি ফলো করা যাচ্ছে তোমাদের?
এটা ডেল্টা ফাংশনের যে আইডিয়াটা, তোমার যদি একটা ফাংশন থাকে, ফাংশনকে যদি তুমি ডেল্টা ফাংশন দিয়ে পূরণ দিয়ে তুমি যদি পুরা স্পেসে ইন্টিগ্রেট করো, তাহলে ফাংশনের ভ্যালুটা তো আলটিমেটলি এক্স ইজ ইকুয়াল টু এক্স নটে বের হয়ে চলে আসবে, ঠিক না? এই এটার সাথে তো তোমরা পরিচিত। ফলো করা যাচ্ছে কি? হ্যাঁ, ইম্পালসের মতো। হ্যাঁ, ইম্পালসটা জাস্ট, এটা তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো। যেহেতু তুমি ইম্পালস আছে, ইম্পালসকে একটা ফাংশন দিয়ে পূরণ দিচ্ছ, কাজেই ইম্পালস ওই পজিশন ছাড়া সমস্ত পজিশনে 0, কাজে ওই ফাংশনের ভ্যালু শুধুমাত্র এক্স নটে চলে আসলো, অন্য সব পজিশনে তো 0 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। যদিও এইভাবে চিন্তা করাটা ঠিক ম্যাথমেটিক্যালি রাইট না, কারণ এখানে কিন্তু আবার ইন্টিগ্রেশন আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, এখন নট নেসেসারিলি ওই ইন্টিগ্রেশনের পরে তুমি পাবা। হ্যাঁ, এখন ইম্পালসটাকে তো তোমাকে ম্যাথমেটিক্সের ভাষায় ওইভাবে যাইতে হবে। তাহলে অসুবিধার কিছু নাই, আমরা তো ম্যাথমেটিক্সেই থাকতেছি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতেছি। আর এটা হচ্ছে কি আমাদের ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন, যেখানে মিউটা ফিক্সড একটা পার্টিকুলার সিস্টেমের জন্য, ক্যাপিটালি ভেরিয়েবল এনার্জি যে কোনো কিছু হতে পারে, কিন্তু যেই মুহূর্তে ডেল্টা দিয়ে আমি পূরণ দিলাম, তখন আবার সেটা আবার ফিক্সড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে এই জিনিসটা চলে আসতেছে। এখন এত কিছু করার কারণ হচ্ছে কি, আমরা এখানে কি করলাম, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটাকে বাইরে নিয়ে আসলাম। এটা কিন্তু প্রতিটা ডায়াগোনাল এলিমেন্টে আছে। হ্যাঁ, ডিটাকে বাইরে নিয়ে আসলাম, ডেল্টা ই মাইনাস অ্যাপসাইলন নটটাকে ভিতরে রাখলাম, এফ নট এটাকে বাইরে দিয়ে দিলাম, হতে পারে। আর এটা জাস্ট নোটেশন, তোমার আলটিমেটলি সব কিছু পূরণ হয়ে তারপরে তোমার ডিটা আছে, এটা নোটেশন। এটা এখন এটা এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা এই ফাংশনটার সাথে তো পরিচিত। হ্যাঁ, যে এই ফাংশনটা হচ্ছে গিয়ে আমাদের স্পেকট্রাল ফাংশনটা, আমাদের এই স্পেকট্রাল ফাংশনের সাথে আমরা পরিচিত, টুয়াইস পাই ডেল্টা ইন্টু ই মাইনাস এপসাইলন আর ডেল্টা ই মাইনাস এপসাইলন 2, এটার সাথে আমরা পরিচিত। তাহলে এই জিনিসটার বদলে আমরা ডি বাই টুয়াইস পাই লিখে দিলাম, এই লিখে দিলাম, এইভাবে করে চলে আসে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আইগেন বেসিসে তোমার যদি স্পেকট্রাল ফাংশন দেওয়া থাকে, তাহলে তুমি এখানে এফ নট ইমা তোমার যদি ফার্মি লেভেল বলা থাকে, তাহলে তুমি পূরণ দিয়ে ইন্টিগ্রেট করে তুমি এখানে ডেন্সিটি ম্যাট্রিক্সটা পেয়ে যেতে পারো। ডায়াগোনাল বরাবর বিভিন্ন এনার্জিতে কতগুলো ইলেকট্রন আছে। তাহলে আলটিমেটলি আমাদের এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি বলতেছে? diagonal bar position space এ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, দেখো ডায়াগোনাল বরাবর এখানে পূরণটা খেয়াল করো, যে এই রোটা কিন্তু বেসিক্যালি কিন্তু খুব সিম্পল জিনিস। তুমি একটা ওয়েভ ফাংশন জানো, আর ওয়েভ ফাংশনটাকে তুমি কমপ্লেক্স কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করলে, কমপ্লেক্স কনজুগেট নিলে এটা কমপ্লেক্স কনজুগেট তুমি দিয়ে দিলে, ট্রান্সপোজ করার কারণে কলাম ভেক্টরটা রো ভেক্টর হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটা দেখো, এটা কি, n সংখ্যক রো একটা কলাম। হ্যাঁ, কতগুলো রো আমরা জানি না, n ইন্টু 1 ম্যাট্রিক্সকে 1 ইন্টু n ম্যাট্রিক্স দিয়ে পূরণ দিচ্ছ, n ইন্টু 1 1 ইন্টু n, তাহলে আলটিমেট রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কিন্তু n ইন্টু n হয়ে যাবে। হ্যাঁ, কাজে একটা তুমি ক্যাটকে একটা ব্রা দিয়ে পূরণ দিচ্ছ, দুইটা কিন্তু একটু ডিফারেন্ট ফর্মে আছে। এটা ইনার প্রোডাক্ট না। এখন তো এখানে আমার ইয়েটা কাজ করতেছে না, আমি লিখে দেখাতে পারতেছি না আমার মোবাইলে। এটা কিন্তু ইনার প্রোডাক্ট না। ইনার প্রোডাক্টে তুমি যদি এই ডান দিকের ভেক্টরটাকে এটাকে যদি এইভাবে রেখে এটাকে পরে দিতা, তাহলে কিন্তু এটা কি হতো, সাই 1 ইন্টু সাই 1 স্টার প্লাস সাই 2 ইন্টু সাই 2 স্টার প্লাস সাই 3 ইন্টু সাই 2, সেখানে একটা নাম্বার চলে আসতো। সেই নাম্বারটা হতে পারে, সেই নাম্বারটা টোটাল ডেন্সিটিগুলোকে সাম আপ করতেছে। কিন্তু এখানে কিন্তু একটা নাম্বার আসতেছে, এখানে n ইন্টু 1 ম্যাট্রিক্সকে 1 ইন্টু n ম্যাট্রিক্স দিয়ে পূরণ দিচ্ছ, তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা n ইন্টু n চলে আসতেছে, যেটা ডায়াগোনাল বরাবর দেখো কি আসতেছে, সাই 1 স্টার, সাই 2 স্টার, সাই 3 স্টার। এটাকে কিন্তু আমরা সিগনিফিকেন্ট জানি। সাই 3 স্টার কি, সাই 3 যদি পজিশনে হয়,
তাহলে এই থার্ড পজিশনে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। কিন্তু সাই 1 সাই 2 স্টারকে আমরা সিগনিফিকেন্স দিতে পারবো না। তো সাই 1 এক জায়গায় নিলাম ইলেকট্রন, আর আরেক জায়গায় আবার ইলেকট্রনের স্টারকে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, কাজেই এটা না। কিন্তু তোমরা যদি আবার ক্লোজলি খেয়াল করো, যেটা এটা কিন্তু আমাদের সেই মাল্টিপ্লিকেশনের আইডিয়ার মতো। মাল্টিপ্লাই যখন আমরা করি, একটাকে আবার একটু বামে সরাই নি, একটাকে বামে সরাই নি, তারপরে তোমার যোগ করি, কাজে এটা মাল্টিপ্লিকেশন আইডিয়ার মতো। এবং সেটা আমাদের কিন্তু ওই যে অটো কোরিলেশন বা ক্রস কোরিলেশনের আইডিয়ার মতো। উল্টাভাবে তোমার এই অফ ডায়াগোনাল বরাবর ফেজের ইনফরমেশন গুলো আছে, যে এই সাই 1 আর সাই 2 স্টারের মধ্যে কি পরিমাণ ফেজ আছে, এইখানে এই ইনফরমেশনটা আছে। হ্যাঁ, এবং তোমাকে যদি এই ডেনসিটি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ডেনসিটি ম্যাট্রিক্সে খালি ডায়াগোনাল এলিমেন্ট গুলো দেওয়া থাকে। হ্যাঁ, অফ ডায়াগোনালে তুমি সব জিরো করে দিলা। হ্যাঁ, তাহলে ওইটা নিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবা, কিন্তু ওইখানে কিছু ইনফরমেশন তোমার এসেনশিয়ালি পার্মানেন্টলি লস্ট হয়ে গেছে। হ্যাঁ, তুমি ওইটার ভিত্তিতে ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে আর ইউনিকলি বের করতে পারবা না। তুমি তো ওইটাতে হ্যাঁ বলো। মানে ফেজ ইনফরমেশন হারায় যাওয়ার কারণে আর ইউনিকলি রিট্রিভ করতে পারবো না, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, মানে সব যদি জিরো করে দিই অফ ডায়াগোনাল গুলো, অবডোগানগুলোকে যদি জিরো করে দাও, এটা কিন্তু হইতে পারে। আমাদের বিভিন্ন ফর্মুলেশনে কিন্তু এই জিনিসটাকে দেওয়া হয়। তুমি যদি ডেনসিটি ফাংশনাল থিওরিতে কাজ করো, সে তোমাকে ফাইনালি কিন্তু এই ডায়াগোনালটা দিবে। নামই তার ডেনসিটি ফাংশনাল থিওরি, সে ডেনসিটিতে ইন্টারেস্টেড। হ্যাঁ, আর সে ওইটার ফর্মুলেশনটা এইভাবে যে যে সিস্টেমের ডেনসিটি, বিভিন্ন পজিশনের ডেনসিটি কত হইলে তোমার এনার্জিটা মিনিমাম হয়, সেভাবে করে সে ক্যালকুলেট করে। যেহেতু নেচারের ল হচ্ছে গিয়ে মিনিমাম এনার্জিতে যাওয়া, সেভাবে সেই স্টেটগুলো ক্যালকুলেট করে যায় এবং ম্যান ডায়াগ্রাম এগুলো ক্যালকুলেট করে। অসুবিধার কিছু নাই, হতে পারে, হতে পারে। কিন্তু সেখান থেকে তুমি নট নেসেসারিলি তোমার হ্যামিল্টনিয়ান বা ওয়েভ ফাংশনের ইনফরমেশন পাবা। এবং তোমার পার্টিকুলার কেসে যদি তোমার ডিভাইসটা ইন্টারফেয়ারেন্স এফেক্টের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, তাহলে তোমার যদি ইনফরমেশন লস্ট হয়ে যায়, তাহলে তোমার তো ওই ডিভাইসটা কাজ করবে না। কাজে এখানে আমাদের খেয়াল রাখতে হবে। আবার সুবিধা অসুবিধা দুটোই আছে। তুমি অফ ডায়াগোনালকে জিরো করে দিলে তোমার অনেক কাজের সুবিধা আছে। যেমন এখানে আমাদের বিভিন্ন সময় কিন্তু আমরা এনার্জি বেসিসে ছিলাম। এনার্জি বেসিস থাকার কারণে কিন্তু দেখো যে আমরা টপাটপ জিনিসগুলোকে ঢুকাইতে পারতেছি, বের করতে পারতেছি। হ্যাঁ, এগুলো কিন্তু অফ ডায়াগোনাল থাকলে আর এত সহজ থাকতো না। হ্যাঁ, এবং তোমরা যে এক্সপোনেনশিয়াল এরিয়াটা করছো, এক্সপোনেনশিয়ালটা যে ঢুকাই ফেলতে পারলা ম্যাট্রিক্সের ভিতরে, এই যে ফার্মি ডাইরাক তোমার একটা ডি ম্যাট্রিক্স ছিল, ডি ম্যাট্রিক্সের সাথে তুমি জাস্ট ই মাইনাস ইএফ বাই কেটে দিয়ে দিলা। হ্যাঁ, যেখানে তোমার ইয়ের মধ্যে তুমি তোমার হ্যামিল্টনিয়ানটা ঢুকাই দিতেছে। এই জিনিসগুলো কিন্তু এক্সপোনেনশিয়াল কাজ করতে পারতেছে, কিন্তু তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্সের কারণে। তোমরা যদি ক্লোজলি চিন্তা করো, দেখবা যে এক্সপোনেনশিয়ালটাকে তুমি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ওই ইয়েতে যদি এক্সপ্যান্ড করো, তাহলে দেখবা যে সাম আপ করতে হলে ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল হওয়া লাগে। তাহলে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আলটিমেটলি ডেনসিটি ম্যাট্রিক্সটা খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে গিয়ে যে একটা কলাম ভেক্টর এবং একটা রো ভেক্টরের এই ধরনের গুণফল, এবং ডেনসিটি ম্যাট্রিক্সটা তোমার চলে আসবে এবং ডায়াগোনাল বরাবর ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিগুলো থাকবে, এবং অফ ডায়াগোনালে ফেজের ইনফরমেশন থাকবে। এবং ডেনসিটি ম্যাট্রিক্স যে খালি এখানে কাজে লাগে তা না। তুমি যদি কোয়ান্টাম অপটিক্সে কাজ করো, লাইটের অবস্থা কি, সেখানে ওরা ডেনসিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ডেনসিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ হয়। এবং এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যে এর মধ্যে তুমি আবার তুমি এখান থেকে এন্ট্রপি বের করতে পারো। হ্যাঁ, এন্ট্রপির আইডিয়াটা কিন্তু ইনফরমেশন কন্টেন্ট তোমরা দেখে আসছো। কাজেই তুমি তো এখানে ইনফরমেশন কন্টেন্টের আইডিয়াগুলো, এবং এখানে অনেক বেসিক কাজ করার স্কোপ আছে। আমি এই জিনিসগুলো এই জন্য বলতেছি যে বর্তমানে তো পৃথিবীটা তো কিছুটা কোয়ান্টামের দিকে যাচ্ছে, এবং এই কোয়ান্টাম মেকানিক্যালি আমরা কোনো মেশিন বানাইতে পারি কিনা, হ্যাঁ, আমাদের যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা এই জিনিসগুলো কিন্তু ম্যাক্রোস্কোপিক এফেক্টের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মানে এনসেম্বল অফ
এনসেম্বল অফ ইলেকট্রন বা এনসেম্বল অফ পার্টিকেলের অ্যাভারেজ বিহেভিয়ারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে তোমার ইলেকট্রনগুলো যাবে বা পার্টিকেল যাবে, এটা কিন্তু অ্যাভারেজের উপর প্রতিষ্ঠিত। নট নেসেসারিলি আমাদের অলওয়েজ অ্যাভারেজে কাজ করতে হবে। আমরা তো পার্টিকুলার একটা ইলেকট্রনও চিন্তা করতে পারি যে কি হইতেছে। হ্যাঁ, কাজেই এখানে এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে, এবং ওগুলোর ক্ষেত্রে তখন তোমার বেসিক ডেফিনেশন যে এন্ট্রপির ডেফিনেশন, অ্যারো অফ টাইম, এই জিনিসগুলো তোমার ঢুকে যাবে। এন্ট্রপি ছাড়া তো আমরা অ্যারো অফ টাইম চিন্তা করতে পারতেছি না। কাজেই জিনিসটা কিন্তু দেখো সিম্পল, কিন্তু তুমি এখান থেকে তুমি আবার যখন এন্ট্রপি নিবা, এন্ট্রপির যে আইডিয়াটা লগ টু তোমার বেসিসে নিতে হবে, ওই জিনিসগুলো করলে তুমি সিস্টেমের মধ্যে বুঝতে পারবা যে সিস্টেমের মধ্যে এন্টেঙ্গেলমেন্ট আছে কিনা, সিস্টেমের এন্ট্রপি কিরকম। আচ্ছা, এই অবস্থা। তাহলে এখানে আমরা কিছুটা আগাইলাম, এবং আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা চাচ্ছি যে নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশনে যাওয়ার জন্য, এবং নন গ্রিনস ফাংশনের আইডিয়া হচ্ছে যে সিস্টেমের আমরা আসলে গ্রিনস ফাংশন মানে সিস্টেমের ইম্পালস রেসপন্স। এবং তোমরা জানো যে আমরা বলি যে একটা সিস্টেমের যদি তুমি ইম্পালস রেসপন্স জানো তাহলে তুমি সিস্টেমের সবকিছুই জানো। হ্যাঁ, এবং ইম্পালস রেসপন্সকে তুমি যদি ইনপুটের সাথে কনভলিউট করো তাহলে তো তুমি তো আউটপুট পাও। এখানেও আমরা একই জিনিস করব, ইম্পালস রেসপন্সকে ইনপুট যে ভোল্টেজ আছে সেটার সাথে কনভলিউশন করে আমরা আউটপুট এই কারেন্টে আমরা পেয়ে যাব, এবং এই জিনিসগুলো আমরা দেখব। কাজে আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে আমাদের সিস্টেমের গ্রিনস ফাংশনের মাধ্যমে একটা ডিভাইসের কারেন্ট বের করা, এবং পসিবলি কারেন্টটা হবে যে আমাদের সবচেয়ে ইউবিকুইটাস ডিভাইস যে ট্রানজিস্টরের চ্যানেলের মধ্যে তুমি ভোল্টেজ দিলে কি ধরনের কারেন্ট পাবা, সেই জিনিসটা তোমাদের চলে আসবে। দেখো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? তাহলে তোমাদের এখানে আরো তো আমাদের 1 মাসের মতো ক্লাস হবে, 1 মাসে আমাদের 4টা ক্লাস হবে। 4টা ক্লাসে আমাদের গোল থাকবে যে এই পর্যন্ত যদি তোমরা ফলো করে থাকো, তোমাদের ন্যানো রিবনের উপর 2টা ব্যান্ড স্ট্রাকচার ড্র করতে হবে। যে একটা আর্ম চেয়ারের জন্য ড্র করবা, একটা জিগজ্যাগের জন্য ড্র করবা, সেখান থেকে তোমাদের আইডিয়া হবে। তারপরে এই জিনিসগুলো পড়ার পরে যেটা হবে, এখন আমরা গ্রাফিনে পারবো কিনা অন্তত একটা 1D সিস্টেমের ক্ষেত্রে, যেখানে আমাদের 1D সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রনটা ফ্লো করলে আমাদের গ্রিনস ফাংশন কি ধরনের হবে, এবং ইলেকট্রনের প্রবাবিলিটি কি ধরনের হবে, এবং কারেন্ট কি ধরনের হবে, সেটা আমরা বের করার চেষ্টা করব। কেননা যে কোনো সিস্টেমকে তুমি এসেনশিয়ালি 1 ডাইমেনশনে কনভার্ট করতে পারো, কারণ তোমার ইলেকট্রন তো ফ্লো করতেছে। কাজেই তুমি অন্য সমস্ত ভুলে গিয়ে তুমি চিন্তা করতে পারো ইলেকট্রনগুলো তো একটা ডাইরেকশনে ফ্লো করতেছে, কাজেই বাকিগুলো সব প্যারালাল পাথ, ওটাকে তুমি একটা মাল্টিপ্লাই দিয়ে বের করে ফেলতে পারো। কাজেই তুমি সিস্টেমটাকে 1 ডাইমেনশনে নিয়ে আসতে পারো। সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা যেভাবে আগাইছি সিস্টেমের হ্যামিল্টনিয়ান বের করতে হবে, কিন্তু আমরা এখন লিড আছে, লিডের ইন্টারেকশনগুলো আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে তাহলে সিস্টেমের গ্রিনস ফাংশন চলে আসবে, সেখান থেকে আমরা সমস্ত কোয়ান্টিটি বের করতে পারি। আর এই পার্টিকুলার যে ফর্মুলেশন গ্রিনস ফাংশন, এটা সুবিধা হচ্ছে গিয়ে যে তোমরা এটা দেখছো যে এটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর এবং রিজিড। হ্যাঁ, যেখানে যে ইম্পালস রেসপন্স আছে, হ্যাঁ, মানে তোমরা হয়তো 307 দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছো, এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, একটা থেকে একটা বিয়োগ দিয়ে এ বি কে সরাইতে হয়, আবার সি এর ভ্যালু ডিতে বসাও হাতে। এখানে কিন্তু ঠিক এই ধরনের নেই, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, স্ট্রাকচার থেকে তোমার পরে তোমাকে ফাইনালি রেজাল্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কাজে এখানে খুব সুন্দর স্ট্রাকচার, এটা একটা পজিটিভ জিনিস। আর নেগেটিভ জিনিস হচ্ছে এটা আবার অনেক সময় বোঝা একটু টাফ, যে আসলে ভিতরে কি হইতেছে, রেজাল্ট চলে আসতেছে কিন্তু ভিতরে কি হচ্ছে। আর এই স্ট্রাকচারের সুবিধা হচ্ছে গিয়ে তুমি যে কোনো ইন্টারেকশন, তোমার যদি ফোনন থাকে তাহলে এটা কিভাবে কাজ করবে তুমি ইন্টাগ্রেট করতে পারো। তুমি এর মধ্যে লাইট ঢুকাবা, তাহলে ঠিক আছে লাইট ঢুকাও, এখানে যেমন আমাদের এনার্জি এটা হ্যামিল্টনিয়ান তুমি বানাবা, লেফট লিড রাইট লিডের তুমি ইন্টারাকশন দিবা। লাইট যদি থাকে তাহলে এই ধরনের একটা তোমাদের এই যে সিগমা লাইট চলে আসবে, লাইট ইন্টারাকশন।
যে কোনো ইন্টারেকশন একটা জাস্ট ম্যাট্রিক্স আকারে চলে আসবে এবং তার ফলে তোমার ফটো কারেন্ট কত হবে ওই জিনিসগুলো অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে। কাজেই আমার তোমরা 1 মাস ক্লাসটা ভালো মতো করো আর বিশেষ করে হোমওয়ার্ক গুলো করো। হ্যাঁ, আর 3-4টা যে হোমওয়ার্ক গুলো যদি তোমরা ঠিক মতো করতে পারো তা আশা করা যায় তারপরে তোমরা পরবর্তীতে এই জিনিস যেখানেই যাও কাজে লাগাতে পারবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার হোমওয়ার্ক 3টাতে হচ্ছে মানে যে টেম্পারেচার গুলা দেয়া ছিল মানে তার ডিফারেন্স গুলা এতটাই কম ছিল যে 3টা গ্রাফ প্রায় সেম ধরনের চলে আসতেছিল। এই কারণে হচ্ছে টেম্পারেচারটাকে একটু বাড়াই দিছি যাতে হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করা যায় 3টা গ্রাফের মধ্যে, কত মানে যেটা বাড়াইছো? ম্যাট্রিক্স বেসিস। স্যার মানে একটু বেশ বাড়াইতে হয়েছে কারণ ওইখানে যে কে এর ভ্যালুটা ছিল তাকে যদি ইলেকট্রন ভোল্টে নিই তাহলে সেটা 0.69 ইন্টু 10⁻⁻5 চলে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে 300 আর 100 যদি আমি কেলভিন ধরাই তাহলে দেখা যাচ্ছে যে দুটো প্রায় সেম মাল্টিপ্লিকেশন করলে কেটির ভ্যালু সেম আসে, তো রেজাল্টও সেম আসে। তো এই জন্য মানে 300-র সঙ্গে মানে আমি নিশ্চয় হচ্ছে 30,000 আর একদম 10,000 মানে অনেক না নিচ্ছি। না, কিন্তু মানে আমার তাহলে দেখতেছি যে তোমার কি ইউনিটে ভুল হচ্ছে কিনা? না ইউনিটে আমারও ভুল স্যার সেম আসছে স্যার, ইউনিটে অনেকবার ট্রাই করছি স্যার, সববারই সেম আসে স্যার। ওই জন্য স্যার মানে হচ্ছে ওই টেম্পারেচার থেকে অনেক কিন্তু টেম্পারেচার 300 থেকে ডিগ্রি বাড়াই। কেলভিন তো রুম টেম্পারেচার, ঠিক না? জি স্যার, রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে তো কেটি বাই কিউ, হ্যাঁ এটা আলটিমেটলি তো তোমার ওই যে 0.0252 ভোল্ট চলে আসবে না, ইলেকট্রন ভোল্ট? হ্যাঁ জি স্যার, ওইরকমই আসবে, হ্যাঁ, ওইরকমই আসবে। ওইটা আসলে কি তোমার কি জিরোর দিকে চলে যাচ্ছে, মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না? স্যার ডিফারেন্সটা না ওইটা একদম করলে কম থাকে স্যার, মানে খুবই এজন্য কম, খুবই কম ডেনসিটি ফাংশনে স্যার কোনো চেঞ্জ বোঝা যায় না স্যার। মানে তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রায় সেমই থাকে এরকম। 0.9999 এরকম থাকে স্যার। হ্যাঁ এই জন্য। আর মানে হচ্ছে ওইরকম করলে মানে পরবর্তীতে মানে ডিফারেন্সিয়েটটা ভালো করা যায়। আর দেখা যাচ্ছে যে যদি 0 কেলভিনে দেখি যে ওভারশুট আসতেছে, পরবর্তীতে টেম্পারেচার যদি একদম বাড়াই দিই তখন দেখা যাচ্ছে ওভারশুট গুলো একটু কম আসতেছে, প্লাস হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হইতে পারে। এখন কিছু ভুল করতেছে কিনা আমি শিওর না। হ্যাঁ, ইনিশিয়ালি তো তোমার ডেনসিটি দেখেই তো তুমি বুঝতে পারতেছো কি অবস্থা, ঠিক না? ডায়াগোনাল এলিমেন্ট দেখে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যে তোমার টেম্পারেচার বাড়াইলেও তোমার যদি 3টে স্টেট থাকে পরের স্টেট গুলোতে ইলেকট্রন যাচ্ছে না, না? না স্যার, টেম্পারেচার বাড়াইলে ইলেকট্রন যাচ্ছে স্যার, ইলেকট্রন যাবে মানে মানে 6.1 ছিল কোশ্চিনে ফার্মি এনার্জি লেভেল। তো 0 কেলভিনের উপরে যদি আমি টেম্পারেচার নিই তাহলে কিন্তু হচ্ছে 6.1 এর উপরে যাচ্ছে ইলেকট্রন। হ্যাঁ কিন্তু মানে হচ্ছে যখন মানে মেইন যখন আমরা হচ্ছে সেই বেসিসটাকে চেঞ্জ করলাম এনার্জি থেকে পজিশনে, তখন ডায়াগোনালে যে এলিমেন্ট গুলা দেখতেছি তাদের মধ্যে ডিফারেন্সটা খুবই কম থাকতেছে, ভ্যালু না, ঠিকই আসতেছে কিন্তু কিন্তু যখন আচ্ছা, ডায়াগোনালে তো এখন সাম আপ হবে, ঠিক না? সাম আপ হইলে হ্যাঁ, এখন তাহলে কি এনার্জি, হ্যাঁ তাহলে তো রেজাল্ট গুলো ডিফারেন্ট আসবে, রাইট? কিন্তু ডিফারেন্টই রেজাল্টের আসতেছে কিন্তু ডিফারেন্সটা স্যার মানে চোখে ওই পড়তেছে। ভ্যালু ডায়াগোনাল যে এন্ট্রি বা ভ্যালু গুলো আসছে সেই ভ্যালু ডিফারেন্স গুলো খুব কম, মানে এই কারণে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে সেগুলোকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। মানে রেজাল্ট এমনি ঠিকই আছে কিন্তু ভিজুয়াল আচ্ছা ইন্টারপ্রিটেশনে ওইটা ঝামেলা হচ্ছে যে আচ্ছা, ঠিক তিনটা আছে, মানে হ্যাঁ প্রায় ওভারল্যাপ করে আছে। হ্যাঁ হইতে পারে। ঠিক আছে, তোমাদের মূল আইডিয়াটা ঠিক থাকলে অসুবিধার কিছু নেই। হ্যাঁ, মানে বুঝতে পারছি মূল তো। আইডিয়াটা ঠিক আছে, করো, জমা দাও, অসুবিধা নেই। আর ব্যান্ডেজ স্ট্রাকচারটাও করো, আরো 2টা হোমওয়ার্ক আমি দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে।